আসসালামু আলাইকুম, দিস ইজ আফরিন সুলতানা উইথ ইউ। আজকে আমরা গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমার অনেক স্টুডেন্টদের মধ্যে এটা নিয়ে অনেক কনফিউশন কাজ করে এবং তারা আমাকে সবসময় বলে যে মিস খুব ডিটেলসে এবং ক্লিয়ারলি বুঝান, কারণ ইট ইজ হার্ড টু সে। অনেক টিচারদের মধ্যে এটা নিয়ে কনফিউশন কাজ করে। সো টিচাররাই যদি এটা নিয়ে কনফিউশনে থাকে তাহলে তারা কীভাবে স্টুডেন্টদের কাছে এটা ক্লিয়ারিফাই করবে? আচ্ছা, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে নন ফাইনাইট ভার্বটা আসলে কী। ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে কখনো সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসতে পারে না। আমরা যখন কোনো সেন্টেন্স মেক করি তখন আমরা একটা সাবজেক্ট নিই এবং একটা প্রিন্সিপাল ভার্ব নিই। ঠিক আছে, কিন্তু যখন আমরা মনে করি যে এই প্রিন্সিপাল ভার্বটা বাক্যের ফুল মিনিংটা ফুলফিল করতে পারছে না, তখন আমাদের একটা এক্সট্রা ভার্বের দরকার হয় প্রিন্সিপাল ভার্বকে হেল্প করার জন্য। এবং সেই যে ভার্বটা আমরা আনি প্রিন্সিপাল ভার্বের হেল্পিং হ্যান্ড হিসেবে, সেই ভার্বটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এখন তুমি যদি চিন্তা করো যে নন ফাইনাইট ভার্বটাকে আমি আরেকটু ডিফাইন করব, তাহলে তুমি কি করতে পারো? নাম্বার ওয়ান হচ্ছে নন ফাইনাইট ভার্বের কোনো টেন্স থাকে না বা তার কোনো সময়কাল থাকে না। ঠিক আছে, তার কোনো নাম্বার থাকে না, তার কোনো পার্সন থাকে না, অর্থাৎ সে কোনো ব্যক্তি বা কোনো সংখ্যার উপরে নির্ভর করে বসে না। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে আমি নন ফাইনাইট ভার্বকে কীভাবে ডিফাইন করব, তাহলে আমি বলতে পারি যে এই ভার্ব বাক্যের অর্থ পূরণের জন্য প্রধান ভার্বকে সাহায্য করার জন্য বসে এবং যার কোনো সময়, পক্ষ এবং সংখ্যা নেই, তাকে আমরা কি বলতে পারি? নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এখন আসি, নন ফাইনাইট ভার্বকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। এখানে মতভেদ আছে, তবে আমি যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শোনো। 1 নম্বর হচ্ছে জেরান্ড, 2 নম্বর হচ্ছে ইনফিনিটিভ, 3 নম্বর হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপলের মধ্যে 2 ধরনের পার্টিসিপল আছে। 1 নম্বর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, 2 নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তোমরা যদি কেউ চাও তাহলে খাতায় নোট ডাউন করতে পারো, ফার্দার তোমাদের লাগবে। যখন তোমরা এসএসসি এইচএসসি এক্সাম দিবা অথবা তুমি অ্যাডমিশন দিবা, তখন তোমার এই বেসিক জিনিসগুলো খুবই কাজে লাগবে। অনেক সময় দেখা যায় কি অ্যাডমিশনে একটা স্টুডেন্টের কাছে খুবই শর্ট টাইম থাকে, তো শর্ট পিরিয়ড অফ টাইমে তারা এত কিছু শিখতে চায় যেটা আসলে হয়ে ওঠে না, এবং এটা পসিবলও না। কারণ যে স্টুডেন্টরা বেসিক ভালো, যে ছোটোবেলা থেকে গ্রামারের খুঁটিনাটি বেস বুঝে বুঝে পড়ে আসছে, তার সাথে কখনোই হঠাৎ করে 3 মাস ধরে পড়া একটা স্টুডেন্ট কখনোই পারবে না, এটা পসিবল না। ঠিক আছে, তো তোমরা যদি ছোট থেকেই, আমার ক্লাস যারাই দেখছো, ছোট থেকেই যদি গ্রামারের বিষয়গুলো, ছোট ছোট জিনিসগুলো জানতে থাকো, তাহলে হবে কি একটা সময় গিয়ে তোমাদের উপরে পাহাড় ভেঙে পড়বে না। যেমন অ্যাডমিশন স্টুডেন্টদের থেকে ম্যাক্সিমাম টাইমে এটা শুনতে হয় যে এত পড়া, এত সিলেবাস আননোন, কীভাবে আমরা পড়বো? এগুলো তো আসলে হঠাৎ করে পড়া উচিত না, এটা তো আমাদের টিউটরদের দায়িত্ব স্টুডেন্টদেরকে বুঝিয়ে দেওয়া, ছোটোবেলা থেকেই একটা ছোট ছোট পড়ার সাথে এগুলো বুঝিয়ে দেওয়া। যাই হোক, সে আলোচনায় না যাই। তো আমরা ছিলাম জেরান্ডে। জেরান্ড হচ্ছে, জেরান্ডের আরেকটা নাম আছে এবং সেটা হচ্ছে ভার্বাল নাউন। তোমরা নিশ্চয়ই ভার্বাল নাউন শব্দটা শুনে কিছু একটা আন্দাজ করতে পারছো। হ্যাঁ, ভার্বাল নাউন মানে হচ্ছে যে এই ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়, মানে V1 প্লাস আইএনজি, এবং সেটা যদি নাউনের মতো কাজ করে। নাউন কি? নাউন হচ্ছে সাবজেক্ট, নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, রাইট? তো যখন কোনো ভার্বের সাথে আইএনজি আসে, তখন তুমি যদি খেয়াল করে দেখো যে এখানে এই ভার্ব প্লাস আইএনজিটা সেন্টেন্সে নাউনের মতো করে কাজ করতেছে, তাহলে ওইটাই হচ্ছে জেরান্ড। ঠিক আছে, আমি যদি তোমাকে এক্সাম্পল দিই তাহলে তোমার জন্য ক্লিয়ার হবে। ধরো সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। ঠিক আছে, সাঁতার হচ্ছে একটা ভালো এক্সারসাইজ বা ব্যায়াম। এখন এই সাঁতার, সুইমিং শব্দটা কিন্তু তুমি যদি ভাঙো, তুমি দেখতে পাবা সুইম প্লাস আইএনজি, তাই না? সুইম শব্দটা একটা ভার্ব যার অর্থ হচ্ছে সাঁতার কাটা, এবং সুইমিং ভার্বের সাথে আমি একটা আইএনজি পাচ্ছি এবং এটার অর্থ এখানে দাঁড়াচ্ছে সাঁতার, তাই না? তাহলে তুমি যদি 3টা শর্তকে মেলাতে চাও, যে ভার্ব আছে, আইএনজি আছে এবং এই সুইমিং শব্দটা এই সেন্টেন্সে একটা নাউন হিসেবে কাজ করতেছে, তাহলে এটা কি দাঁড়ায়? এটা জেরান্ড হয়ে যায়। ঠিক আছে, এমন না যে বাক্যের সাবজেক্ট সবসময় বাক্যের প্রথমেই বসবে, সাবজেক্ট কিন্তু শেষেও বসতে পারে, অবজেক্ট হিসেবেও বসতে পারে। ঠিক আছে, তুমি যদি বলো আই লাইক সুইমিং, আই লাইক সুইমিং, সেই সুইমিংটাও কিন্তু কি হবে? জেরান্ড হবে।
এখানে এটা অবজেক্ট হিসেবে বসছে। আর সুইমিং ইজ দ্য গুড এক্সারসাইজ, এখানেই সুইমিংটা সাবজেক্ট হিসেবে বসছে, তবে দুই জায়গাতেই এটা একটা জেরান্ড। ঠিক আছে, আশা করি তোমরা জেরান্ডটা বুঝতে পেরেছো। এবার আমরা যাচ্ছি ইনফিনিটিভে। ইনফিনিটিভ খুবই সহজ, এটা অর্থ হচ্ছে 2 + V1। আমরা জানি নর্মালি গ্রামার যখন তোমাদের টিউটররা পড়ায়, এটা আমরা জানি যে 2 এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে। আই লাইক টু ইট, আই লাইক টু ড্রিঙ্ক, আই লাভ টু রিড বুকস। খেয়াল করে দেখো, আই লাইক টু ইট, আমি কিন্তু 2 এর পরে ইট বসিয়েছি, ইট মানে হচ্ছে খাওয়া। আই লাইক টু রিড বুকস, 2 প্লাস আমি রিড বলেছি। আই লাভ টু ড্রিঙ্ক টি, লাভ টু ড্রিঙ্ক টি, 2 এর পরে কিন্তু আমি ড্রিঙ্ক দিয়েছি। তার মানে তুমি যখনই কোথাও টু ইউজ করবা, তখনই তারপরে তুমি যদি ভার্ব ইউজ করো, তুমি অবশ্যই V1 ইউজ করতে হবে তোমাকে। এবং এই টার্মটাকে বলা হয় হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে, এবং এটা একটা কি নন ফাইনাইট ভার্ব। এরপর আমরা যাব